Hello students, welcome you all and this is me Arnav Sharma. তোমাদেরকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স পড়াবো আমি। আর আজকে তোমাদের প্রথম ক্লাস। তোমাদের অনেকেরই হয়তো ইকোনমিক্স বিষয়টা নিয়ে সমস্যা হয়, একটু ভয় পাও, তাই প্রথমে যেটা ভয়ের বিষয় সেটা নিয়ে ক্লাস শুরু করছি। এছাড়া প্রতি সপ্তাহে 3টে করে ক্লাস থাকবে। চেষ্টা করব সপ্তাহ শেষে একটা করে স্পেশাল ক্লাস রাখার, এক্সাম স্পেশাল ক্লাস রাখার, যেখান থেকে পয়েন্ট অফ ভিউ থেকে ক্ল্যারিটি করতে পারবো। প্রত্যেক সপ্তাহ শেষে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া থাকবে, সেগুলো দেখে নিও। এবং প্রত্যেক ক্লাসে প্রত্যেক যে টপিকগুলো পড়াবো সেই টপিকের, যে সাবজেক্ট পড়াবো সেই টপিকের এবং সেই সাবজেক্টের একটা করে পিডিএফ দেওয়া থাকবে। পিডিএফগুলো মন দিয়ে পড়বে এবং যখনই ক্লাস করাতে বসবো তখন খাতা পেন নিয়ে বসো এবং পয়েন্ট আউট করে থাকো, কারণ প্রত্যেকটা টপিক যখন যেভাবে বলবো সেগুলো হয়তো অনেক সময় পরীক্ষা রিলেটেড পয়েন্ট অফ ভিউতে থাকবে, তো খাতা পেনটা ইউটিলাইজ করো। আর চলো আজকে ক্লাস শুরু করি। এবং প্রত্যেক সপ্তাহ শেষের দিকে ওভারঅল যা পড়ালাম সেখান থেকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কী এসছে এবং কী ধরনের কোশ্চেন আসতে পারে সেই নিয়ে একটা কোশ্চেন সেট থাকবে, মক টেস্ট, সেটা তোমরা দেবে। যদি কোনো সমস্যা হয় ডাউট ক্লিয়ার তো থাকবেই, ঠিক আছে? চলো ক্লাস শুরু করি। ইকোনমিক্স বা ইকোনমি, দুখানা শব্দ আমরা পাই, একটা হচ্ছে ইকোনমিক্স আর একটা ইকোনমি। বিষয়গুলো কি দেখে নিই চলো। ইকোনমিক্স আর একটা হচ্ছে ইকোনমি। কনফিউশন থাকে কোনটা পড়বো, তাহলে কোনটা আমাদের পরীক্ষার জন্য লাগবে। ইকোনমিক্স বলো বা ইকোনমি বলো, যাই বলো না কেন, একটা অতি প্রাচীন শব্দ যার উৎপত্তি গ্রিসে হয়েছিল, সেই শব্দ থেকে এসছে। শব্দটা কি? শব্দটা হচ্ছে ঐকোনমিয়া। শব্দটা হচ্ছে ঐকোনমিয়া। এখান থেকে ইকোনমিক্স বা ইকোনমি শব্দের উৎপত্তি। ঐকোনমিয়া শব্দটার মানে কি? পরিবার পরিচালন বিদ্যা। মানে একটা পরিবারে প্রত্যেক সদস্যর জীবনযাপন করার জন্য, তার খাদ্য বস্ত্রের জন্য, বাসস্থানের জন্য যা আয় ব্যয় সঞ্চয়, তার সামগ্রিক যে অর্থনৈতিক হিসাব নিকাশ, সেটাই হচ্ছে ঐকোনমিয়া। এবং সেখান থেকে পরবর্তী দুটো শব্দ এসছে, শব্দ দুটো হলো একটা ইকোনমিক্স, একটা ইকোনমি। তাহলে এই ইকোনমিক্স আর ইকোনমি বলছি, দুখানা শব্দের নিশ্চয়ই পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ইকোনমিক্স তার গোদা বাংলায় মানে অর্থশাস্ত্র। শাস্ত্র মানে কি? সাবজেক্ট। দ্যাট মিনস ইকোনমিক্সে বিষয় রয়েছে, সূত্র রয়েছে, কনসেপ্ট রয়েছে, লজিক রয়েছে। তার মানে যারা পড়াশোনা করে বিষয়টা নিয়ে, তারা সেই বিষয়টা নিয়ে নানা রকম চর্চা করে, মানে মধ্যে কথা পাঠ্য বিষয়পত্র। এবার এই পাঠ্যটার ওপর প্র্যাকটিক্যালটা কি হচ্ছে, এটা তো থিওরি পোর্শন। প্র্যাকটিক্যালটা কি হচ্ছে, কি কি নিয়ম নীতি মানছি আমরা, কি কি সিস্টেম পরিচালনা করছি, সেটাই হচ্ছে ইকোনমি, যার পাতি বাংলায় মানে অর্থনীতি। দ্যাট মিনস ইকোনমিক্সের অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস পলিসি বা সিস্টেম। এটুকু ক্লিয়ার? এবার আদিকালে একদম অ্যানশিয়েন্টে এই ইকোনমি সব ব্যাপারটা চর্চা, স্টাডি অফ ইকোনমিক্স শুরু হয়েছিল গ্রিসে। কোশ্চেন আসে। এবং এই কনসেপ্ট অফ ইকোনমিক্স, এটা কে চালু করেছিলেন? একজন বিখ্যাত গ্রিক দার্শনিক, তার নাম ইতিহাসে তোমরা পেয়েছো ছোটবেলা থেকে, তিনি হচ্ছেন অ্যারিস্টটল। তিনি শুরু করেছিলেন। পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্ন দেশের বিভিন্ন রকম শিক্ষাবিদ বলো, সমাজতত্ত্ববিদ বলো, রাজনৈতিক মতাদর্শী বিখ্যাত লোকজন বলো, ফিলোসফার বলো, তারা ইকোনমিক বিষয়টাকে বিভিন্ন রকম পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছেন এবং তারা এক এক রকমভাবে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছেন। কে কী রকমভাবে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছে সেটা তোমাদের পরীক্ষায় লাগবে না, মানে ডেফিনেশনগুলো কি সেটা পরীক্ষায় লাগবে না। কি কি পয়েন্ট লাগে? লাগে হচ্ছে যে 1774-এ
একজন অর্থনীতিবিদ এসেছিলেন, তার নাম হচ্ছে অ্যাডাম স্মিথ। তিনি একটা বই লেখেন, যে বইটার নাম অনেকটা বড় কিন্তু পরীক্ষায় আসে ছোট আকারে, শুধু এইটুকুই মুখস্থ করে রাখবে, ওয়েলথ অফ নেশন, এটা হচ্ছে বইটার নাম। এই ওয়েলথ অফ নেশন নামে যে বইটি রচনা করেন, সেখানে উনি বিস্তারিত বলেছেন যে একটি দেশের টোটাল যে সম্পদ, সেই সম্পদের যে বিজ্ঞান, সম্পদ নিয়ে যে হিসাব নিকাশ হয়, তার যে পলিসি, সেটাই হচ্ছে ইকোনমিক্স। স্বভাবতই অ্যাডাম স্মিথকে কি বলা হয়? ফাদার অফ ইকোনমিক্স। কখনো কখনো প্রশ্ন আসে এরকম ভাবেও, যে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইকোনমিক্স, অর হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স, অর হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ পলিটিক্যাল ইকোনমিক্স। সব অ্যান্সার অ্যাডাম স্মিথ। তোমাদের পিডিএফে দেখবে পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে যে কাকে কোন বিদ্যার জনক বলা হয়। যেমন এখানে যেমন আদিকালে গ্রিসে অ্যারিস্টটল ওই ইকোনমি ব্যাপারটার কনসেপ্ট শুরু করেছিলেন, পরবর্তীকালে একদম কোর সাবজেক্ট হিসাবে, একদম পৃথক সাবজেক্ট হিসাবে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন অ্যাডাম স্মিথ, সেরকমই আদিকালে ভারতবর্ষেও কিন্তু ভারতের অর্থনীতি নিয়ে একজন বলা বলি করে গেছেন। তিনি হচ্ছেন কৌটিল্য। ইন্ডিয়ান ইকোনমিক যে বিষয়টা, সেইটা কালচার করে গেছিলেন কে? কৌটিল্য। কোন বইতে? অর্থশাস্ত্র, এটা তোমরা জানো। এখানে উনি ইন্ডিয়ান ইকোনমিক কনসেপ্ট করে গেছিলেন, তার জন্য ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স বলা হয় কৌটিল্যকে। তো এই ধরনের পয়েন্ট কাকে কি বলা হয়, বা যখন পরবর্তীকালে ভারতের অর্থনৈতিক সংস্কার হয়েছিল, তখন ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক কাকে বলা হয়? ভারতের এক্স প্রাইম মিনিস্টার, যার নাম ছিল পিভি নরসিংহ রাও। ঠিক আছে, তো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, সে পয়েন্টগুলো দেখে নেবে কাকে কি বলা হয়। ঠিক, তো এই বিষয়গুলো গেল একদম প্রাইমারি লেভেলে, যে কোনটা ইকোনমিক্স এবং কোনটা ইকোনমি। এবার আমরা একটু ডিপে ঢুকবো, যে ইকোনমিক্স তো গেল অর্থশাস্ত্র থিওরি পোর্শন, আর ইকোনমি হচ্ছে অর্থনীতি বা সিস্টেমটা। আমাদের মেনলি যাকে বললাম কি, ইকোনমি টপিকটা বা ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্টটা। তো বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার করবো, দেন ইকোনমিটা ক্লিয়ার করবো। চলো দেখে নি পরের পোর্শনগুলো। এটা বুঝলাম। ইকোনমিক্স বা অর্থশাস্ত্র বা থিওরি যে পোর্শনটা বলছিলাম, সেই থিওরি পোর্শনে দুখানা ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, কি বললাম? মাইক্রো ইকোনমিক্স। আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তোমরা মাইক্রো আর ম্যাক্রো মোটামুটি জানো। মাইক্রোটা কি? যে একদম ক্ষুদ্রতর। ম্যাক্রোটা কি? একটু বড় আকারের। তাহলে বাংলা ইকোনমিক্সের বাংলাগুলো একটু খটোমটো, একটু সাবধানে পড়ো, আর আমি যতখানি পাচ্ছি সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। উদাহরণস্বরূপ, মাইক্রোটা হচ্ছে, তার যদি বাংলা দেখো অর্থনীতির ভাষাতে, সেটা হচ্ছে ব্যষ্টিগত। কি বললাম? ব্যষ্টিগত। আর ম্যাক্রো ইকোনমিক্স, তার বাংলা হচ্ছে সমষ্টিগত। কি বললাম? সমষ্টিগত। যখন ব্যষ্টিগত বুঝছো, তখন কি বুঝতে হবে? যে একজনের যে অর্থনীতি, একজনের যে আয় ব্যয়ের হিসাব, একজনের যে চাহিদা, একজনের সে চাহিদা পূরণ করার জন্য যে যোগান হয় একজনকে নিয়ে, সেটা হচ্ছে ব্যষ্টিগত। আমরা অনেক সময় বলি না ব্যক্তিগত, তো ব্যক্তিগত এখানে এই কারণে ইউজ করতে পারবো না। সেটা হচ্ছে, ধরো এটা না পার্সপেক্টিভ ভিউতে চেঞ্জ হয়ে যায়। কি রকম? আজকে যেমন আমার বা একা তোমার যদি পয়েন্ট আয় ব্যয়ের হিসাব হয়, তাহলে একার একার ইন্ডিভিজুয়ালি হচ্ছে। তোমার যদি অনেকের হয়, তাহলে ম্যাক্রো হয়ে যাচ্ছে, সমষ্টি হয়ে যাচ্ছে। ঠিক, কিন্তু ধরো একটা কোম্পানির যদি হয়, ইনকাম, আয় ব্যয়, লাভ, লোকসান, ক্ষতি, তাহলে সেটা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও একটা কোম্পানির হিসাবে মাইক্রো। যদি অনেকগুলো কোম্পানির হয়, তাহলে আবার ম্যাক্রো। তাহলে পার্সপেক্টিভ ভিউ থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে যেটা সিঙ্গুলার বলতে বলো, সিঙ্গুলার নাম্বার হলে ব্যষ্টিগত। যদি অনেক বৃহদাকার ধারণ করে, একটা কমপ্লিট দেশের ভিতরে সমস্ত প্রাইভেট সেক্টর বলো, বেসরকারি জায়গা বলো, আর যদি সরকারি জায়গা বলো, সমস্তটা নিয়ে যে টোটাল আয় ব্যয়ের হিসাব হয় পুরোটা, সেটা হয়ে যায় ম্যাক্রো বা সমষ্টিগত। এটুকু ক্লিয়ার? তাহলে ইকোনমিক্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স।
এটা গেল ইকোনমিক্সের ভাগ। এবার ইকোনমির বা অর্থনীতির ভাগাভাগিতে আসবো। জিনিসগুলো কি কি? প্রথমেই ইকোনমি, তার বিভিন্ন রকম দৃষ্টিকোণ থেকে ইকোনমিকে ভাগাভাগি করা যায়। কি কি ভাগে? ধরো ইকোনমির প্রথমে যেটা বুঝতে হয় যে ইকোনমির নেচারটা কি রকম, নেচার ওয়াইজ, প্রকৃতি অনুযায়ী ইকোনমিকে আমরা কিভাবে ভাগ করব। নেচার ওয়াইজ কিভাবে ভাগ করব? এর ভাগ হচ্ছে একটা, সেটা হচ্ছে সিম্পল ইকোনমি, সাধারণ বা সরল ইকোনমি। জিনিসটা কি? যখন টাকা পয়সা ছিল না তখন আমরা কি করতাম? বিনিময় করতাম। তো যখন কোনো কিছুতে বিজ্ঞান প্রযুক্তি টাকা পয়সার লেনদেন নিয়ে কাজকর্ম করা হয় না, ধরো আমার চাল দরকার, আমার কাছে রয়েছে একটা গরু, আমি গরু দিয়ে চাল কিনলাম 10 কেজি, আগেকার দিনে যেমন বিনিময় করে হতো। তো এটাকে বলা হয় সিম্পল অর্থনীতি বা সিম্পল ইকোনমি, সরল অর্থনীতি। এটা এখনো খুব রেয়ার দেখা যায়, একদম ইন্টেরিয়ারে যেখানে তোমার ট্রাইবালরাও রয়েছে সেসব জায়গাগুলোতে এখানে এই কালচারটা এখনো মুষ্টিমেয় রয়েছে, বাট বেশিরভাগই নেই। এরপর যেটা আসে কমপ্লেক্স বা যৌগিক ইকোনমি। কমপ্লেক্স ইকোনমি সেটা কি? যেসব দেশে বিজ্ঞান প্রযুক্তিতে টাকা পয়সার লেনদেনের মাধ্যমে জিনিসপত্রের আদান প্রদান হয়ে থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স ইকোনমি। কি বললাম? যেসব দেশে বিজ্ঞান প্রযুক্তির মারফত টাকা পয়সার লেনদেনের মারফত জিনিসপত্রের দেয়া নেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স ইকোনমি। আর যেটা বিজ্ঞানের দেয়া নেওয়া হয় না, বিজ্ঞানসম্মতভাবে টেকনোলজি ইউজ করা হয় না, শুধু বিনিময় প্রথার মাধ্যমে হয়, সেটা হচ্ছে সিম্পল ইকোনমি। তো বিজ্ঞানের মারফত এখন বা টেকনোলজির মারফত এটিএম আমরা সবাই ইউজ করছি, এখন প্রায় প্রত্যেকটি দেশেই এই কমপ্লেক্স ইকোনমি চলে। এরপর আসে ক্লোজড ইকোনমি। কি বললাম? ক্লোজড ইকোনমি বা বদ্ধ অর্থনীতি। আমি একটু বাংলাগুলো লিখে দিয়ে যাচ্ছি। সরল অর্থনীতি, যৌগিক অর্থনীতি, আর এটা হচ্ছে বদ্ধ অর্থনীতি। ক্লোজড ইকোনমি কি? ধরো যে দেশটা খুব উন্নত, যে দেশের বাইরের থেকে কিছু আমদানি করার দরকার পড়ে না, তো স্বভাবতই কিছু রপ্তানি করারও সে দেশের অন্য দেশকে দরকার পড়ে না। তো যে দেশের যেটুকু দরকার তার নিজের লোকজনকে সামলানোর জন্য সে কিছু দেয়া নেওয়া করছে না, আমদানি রপ্তানি কিছু করছে না, তো সে তো বদ্ধ অবস্থায় রয়েছে, সে দেশটার মধ্যে সমস্ত জিনিসপত্র আদান প্রদান, তো সেই দেশটার যে অর্থনীতি চলে সেটাকে বলা হয় ক্লোজড ইকোনমি বা বদ্ধ অর্থনীতি। অ্যান্ড লাস্ট আরেকটা যে অর্থনীতি রয়েছে সেটা হচ্ছে ওপেন ইকোনমি বা মুক্ত অর্থনীতি। এখন পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই মুক্ত অর্থনীতি চলে, কারণ পৃথিবীর প্রায় প্রত্যেক দেশেই কিছু না কিছু জিনিসের দরকার পড়েই। নিজের দেশের কিছু জিনিস অন্য দেশকে দেয়, যেটা এক্সট্রা হয়ে যায়, আবার অন্য দেশের থেকে যেটা দরকার লাগে সেটা নিয়ে নেয়, মানে আমদানি রপ্তানির ডিলিংস সবসময় চলেই। তাই এটা হচ্ছে ওপেন ইকোনমি। পৃথিবীর প্রায় প্রত্যেক দেশেই দেখা যাচ্ছে ওপেন অ্যান্ড কমপ্লেক্স ইকোনমি। ক্লিয়ার? তাহলে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে যেটা ইউজ করা হয়, বিনিময় করা হয়, সেটা হচ্ছে কমপ্লেক্স ইকোনমি। যেটা বিজ্ঞান প্রযুক্তি একদম ইউজ করা হয় না, বিনিময় প্রথমত ব্যবসাপত্র বা লেনদেন চলে জিনিসপত্রের, সেটা হচ্ছে সিম্পল ইকোনমি। এবং ক্লোজড ইকোনমি কি? যে দেশের আমদানি রপ্তানি দরকার পড়ছেই না, সেটা হচ্ছে ক্লোজড ইকোনমি। এবং যেখানে যেসব দেশ আমদানি রপ্তানি করে তার সমস্ত কিছু নির্ভর করে, অর্থনীতি নির্ভর করে, সেটা হচ্ছে ওপেন বা মুক্ত ইকোনমি। এটা ক্লিয়ার? এরপর ইকোনমিকে আবার অন্য পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ভাগাভাগি করতে পারি। অন্য পয়েন্ট অফ ভিউ থেকে ভাগাভাগি করতে পারি কিরকম ভাবে? সেটা এর সিস্টেম অনুযায়ী ভাগ করতে পারি। কি অনুযায়ী ভাগ করতে পারি? সিস্টেম অনুযায়ী ভাগ করতে পারি। বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে ইকোনমির সিস্টেম চলে। কিরকম ভাবে চলে? একটা হচ্ছে ক্যাপিটালিস্টিক,
বা একে বলা হয় মার্কেট ইকোনমি। 2 হচ্ছে প্ল্যান্ড ইকোনমি বা কমিউনিস্ট ইকোনমি বলা হয় অনেক সময়, কমিউনিস্ট ইকোনমি, বা আরো ভালো কথা হয় সোশ্যালিস্ট। অ্যান্ড লাস্ট হচ্ছে এই দুটোর মিশ্রণ, মিক্সড ইকোনমি। ক্যাপিটালিস্টিক, প্ল্যান্ড বা সোশ্যালিস্ট, আর এটা হচ্ছে মিক্সড ইকোনমি। এই বিষয়গুলো নিয়ে এবার বিস্তারিত আলোচনা করি। চল, যদি আমরা 3টে ভাগে ভাগ করি, ক্যাপিটালিস্টিক, সোশ্যালিস্টিক অ্যান্ড মিক্সড ইকোনমি, তাহলে এর বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারিস্টিকগুলো কি কি? ক্যাপিটালিস্টিক আগে উদাহরণ দিয়ে বুঝি বরং, তাহলে উল্টোটা করে বুঝতে সুবিধা হবে। ক্যাপিটালিস্টিক বা পুঁজিবাদী দেশ, তার সোজা উদাহরণ কি হয়? যেসব দেশগুলো একদম উন্নত মানের দেশ সেগুলো হচ্ছে ক্যাপিটালিস্টিক কান্ট্রি। যেমন ইউকে বলতে পারো, ইউএসএ বলতে পারো, ক্যাপিটালিস্টিক কান্ট্রি। সোশ্যালিস্টিক কান্ট্রি বলতে কি বুঝতে পারি? উদাহরণ হিসেবে নিতে পারি রাশিয়া, চায়না, এগুলো। চায়না কমিউনিস্ট কান্ট্রি, আর একটু রিজার্ভ টাইপের, পরে বলছি এগুলো কি জিনিস। এবং মিক্সড ইকোনমি উদাহরণ বলতে গেলে আমরা বুঝতে পারি ইন্ডিয়া। আমাদের প্রশ্ন আসে যে ইন্ডিয়াতে কি ধরনের অর্থনীতি প্রচলন করা হয়, চলন আছে, সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। এই ধরনের জিনিসগুলো দেখে রাখবে। তো ক্যাপিটালিস্টিক কান্ট্রিগুলোতে বৈশিষ্ট্য কি, অর্থনীতি চলে কিভাবে? এর বৈশিষ্ট্য হচ্ছে একটা, যে এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। মানে সমস্ত জিনিসপত্রগুলো মার্কেট ভ্যালুর ওপর নির্ভর করে। বাজার স্তরে যেমন দাম বাড়বে, সেই রকম তার জিনিসপত্রের দাম বাড়া বা কমা নির্ভর করছে, দামাদামিটা নির্ভর করছে। সোজা বাংলায় যদি বলি উদাহরণ করে, যে ধরো যে জিনিসের ডিমান্ড বেশি হবে, চাহিদা বেশি হবে, সে জিনিসের সাপ্লাইটা কমতে থাকবে। যদি কমতে থাকে তো চাহিদা বেশি হতে থাকার সঙ্গে সঙ্গে দামটা হতে বাড়তে থাকছে। তো পুরোপুরি বাজার নিয়ন্ত্রণাধীন। তাহলে পুঁজিবাদী দেশের বা ক্যাপিটালিস্টিক কান্ট্রিগুলোর এই ধরনের কনসেপ্টটা হচ্ছে, এটা পুরোপুরি বেসরকারীকরণের ওপর নির্ভর করে। মানে প্রাইভেটাইজেশন, বেসরকারীকরণ, এবং পুরোপুরি বাজার নির্ভরশীল হয়, মার্কেটের ভ্যালুর ওপর নির্ভর করে, যার জন্য ওকে বলা হয় মার্কেট সিস্টেম বা ক্যাপিটালিস্টিক ইকোনমি। ঠিক, প্রাইভেটের ওপর নির্ভর করে। এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট সেক্টর হয়। এবং কি হয়, যে কোনো ব্যবসাদার তার যে ব্যবসাটা করছে, সে ব্যবসা করার জন্য তার যে সম্পদ, সেই সম্পদ পুরোটাই তার নিজস্ব মালিকাধীন থাকে। যেমন ধরো আমি একটা কোম্পানির মালিক, তো আমি কোম্পানি চালাতে গেলে আমার ধরো একটা বেকারির কারখানা রয়েছে। তো বেকারির যে মানে যন্ত্রপাতি, যা যা জিনিসপত্র লাগে, সমস্ত জিনিসপত্রের মালিকই কিন্তু আমারই সম্পত্তির মধ্যে পড়ছে। সেখানকার জায়গা বলো, ইনস্ট্রুমেন্ট বলো, টেকনোলজি বলো, সমস্ত কিছুই আমার আন্ডারে রয়েছে। তো এটা হচ্ছে প্রাইভেটাইজেশন, মানে সম্পত্তির যে মালিকাধীনতা, সেটাও কিন্তু রয়ে যায় এই ধরনের ইকোনমিতে। এবং এখানে বড় বড় হাউসগুলোই মাতব্বরগিরি করে, মানে বড় বড় কোম্পানিগুলো মাতব্বরগিরি করছে, আর ছোট ছোট জিনিস কোম্পানিগুলো এখানে দম আটকে মরে যাওয়ার মতো অবস্থা হয়। তার কারণ বড় বড় যে মানে মালিক যারা রয়েছে, বড় বড় কোম্পানিগুলো, তাদের সম্পদের পরিমাণ বেশি। এদের এই ধরনের ইকোনমিতে তো সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আগেই বললাম ম্যাক্সিমামটা প্রাইভেট। তো সরকারের যখন কোনো নিয়ন্ত্রণ থাকে না, বাজার দরের মূল্যের ওপর নির্ভর করে, তো স্বাভাবিকভাবেই বড় বড় যে কোম্পানিগুলো, তারা কি করে, তারা ছোট ছোট হাউসগুলোর ওপর অন্যান্য যারা ব্যবসা করছে সেম প্রোডাক্টের, তারা হয়তো দাম দর চাপিয়ে দিচ্ছে। তারা হয়তো মানে বাজারটাকে পুরো মনিটরিং করছে কে, বড় বড় কোম্পানিগুলো। তো এই ধরনের এই ধরনের যে অর্থনীতির সিস্টেম, সেটা হচ্ছে ক্যাপিটালিস্টিক, পুঁজিবাদী অর্থনীতি। সোশ্যালিস্টিক, সেকেন্ড যেটা বলছিলাম, বা সমাজতান্ত্রিক অর্থনীতি বা প্ল্যান্ড ইকোনমি। এক্ষেত্রে হচ্ছে যে এখানে প্রথমেই বলা হয় যে সমস্ত সম্পদ, এখানে যেমন সমস্ত সম্পদ কার ছিল, ব্যক্তিগত ছিল, মালিকাধীন ছিল, ব্যক্তিগত মালিকাধীন। এবং এখানে কি হয়, এখানে বলে দেওয়া থাকে দেশের সমস্ত সম্পদের মালিকাধীন সেই দেশের সরকারের।
মানে পুরোটাই পাবলিক। এখানে পাবলিক বলতে গভর্নমেন্ট সেক্টরকে বোঝাচ্ছে। তো দেশের সমস্ত সম্পদ, ওয়েলথ কার আন্ডারে রয়েছে? গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। ক্লিয়ার? তো গভর্নমেন্টের যখন আন্ডারে রয়েছে তখন সোশ্যালিস্ট কান্ট্রিগুলো কি করে? সাম্যবস্থা রক্ষা করতে চায়, বড় লোকের থেকে টাকা নিয়ে গরিবদের মধ্যে দিতে চায়। তার জন্য সাম্যাবস্থা করার জন্য এরা কি করে? এরা একটা প্ল্যান শুরু করে দেয়। আমাদের 5 ইয়ার্স প্ল্যানিং হয়েছিল, তো এই প্ল্যান্ড ইকোনমি একটা অর্থনৈতিক পরিকল্পনা করে এবং পরিকল্পনা মারফত তারা সমাজে একটা বন্টনের সুযোগ করে, ওপর থেকে তলা পর্যন্ত সমানভাবে একটা বন্টনের সিস্টেম করে। এবং এখানে প্রাইভেট সেক্টর প্রায় নেই বললেই চলে। প্রাইভেট সেক্টরে থাকলেও সমস্ত বিষয়েই কিন্তু নাক গলাইকে গভর্নমেন্ট, সরকার এখানে মনিটরিং করে। তো প্রাইভেট সেক্টরের যে স্বাধীনতা, ফ্রিডম, সেই ফ্রিডম এখানে প্রায় নেই বললেই চলে। ক্লিয়ার এটুকু? দেন মিক্সড ইকোনমি, আধুনিক অর্থনীতি। তোমাদের একটু আগেই বলছিলাম যে প্রথম দিকে শুরুতে যে ফাদার অফ ইকোনমিক্স বা ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স বা ফাদার অফ পলিটিক্যাল ইকোনমিক্স, তো জনক কে ছিল? অ্যাডাম স্মিথ, ওয়েলথ অফ নেশন একটু আগে বলছিলাম। সেরকমভাবে 1936 সালে জেম কেইন্স বলে একজন ভদ্রলোক এই মিশ্র অর্থনীতির কনসেপ্টটা নিয়ে এসেছিলেন। জেম কেইন্স 1936-এ মিশ্র অর্থনীতির কনসেপ্টটা নিয়ে এসেছিলেন। উনি দেখেছিলেন যে পুরোপুরি যদি বাজার নির্ভরশীল হয়ে যায় তো স্বাভাবিকভাবে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তারা ছোট ছোট কোম্পানিগুলোকে মানে বাঁচতে একদমই দেবে না, অবস্থা খারাপ করে দেবে। তাতে কি হবে? দাম দর চূড়ান্ত হয়ে বাড়বে, একটা বাজারে মন্দার সৃষ্টি হয়ে যেতে পারে, ঠিক আছে, বা প্রচণ্ড দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যেতে পারে সেই রকম। আবার যদি পুরোপুরি সরকারও কন্ট্রোল করে তাহলে বাদবাকি প্রাইভেট সেক্টরগুলো তারা বিজনেস করতেও পারবে না, বিজনেস করার জায়গাই থাকবে না, সেটাও মুশকিল। তো উনি একটা কনসেপ্ট বলেছিলেন যে দুটোকে মিশিয়ে দাও, যেখানে পাবলিকও থাকবে মানে সরকারও থাকবে, আবার প্রাইভেটও থাকবে। তাহলে যেখানে সরকার এবং বেসরকারীকরণ দুটোই রয়েছে সেটা হচ্ছে মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি। সঙ্গে সঙ্গে বলা যায় আছে প্রাইভেট থাকুক, তার কিন্তু বেশ কিছু পরিমাণ অংশ সরকার দেখবে। পাবলিক বলতে এখানে কি বোঝাচ্ছি? গভর্নমেন্ট সেক্টরকে বোঝাচ্ছি। তো গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরে বেশ কিছু অংশ তারা নজরদারি চালাবে। যেমন আমাদের দেশে তোমরা যদি ব্যবসা করতে যাও তোমাকে ট্রেড লাইসেন্স করতে হয়, ট্যাক্স পে করতে হয়, একটা অংশ মনিটরিং কিন্তু সরকার করে। যদি তুমি ট্যাক্স ঠিকঠাক করে না দাও সে জায়গাগুলো কিন্তু পুরোপুরি স্ন্যাচ আউট করে জায়গা কিন্তু ক্ষমতা কিন্তু রয়েছে গভর্নমেন্টের। তো এটা পাবলিক এবং প্রাইভেটই মনিটরিং করছে। সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের পিছিয়ে পড়া দেশ, মিক্সড ইকোনমি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলোতে, যারা একদম পিছিয়ে পড়া দেশ। মানে এটা যদি ক্যাপিটালিস্টিক কান্ট্রি যদি প্রথম শ্রেণীর দেশ হয়, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ হয়, যেমন ইউকে, ইউএসএ। সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ কোনগুলো? যেমন রাশিয়া, চায়না, তাদের হচ্ছে সোশ্যালিস্ট কান্ট্রিজ। আর মিক্সড ইকোনমি কোনগুলো করে? যারা ডেভেলপিং কান্ট্রিজ, যারা সবে উন্নয়নশীল দেশ, সবাই উন্নত হচ্ছে, যারা লড়াই চালাচ্ছে উন্নত হওয়ার জন্য, সেই দেশগুলোতে মিক্সড ইকোনমি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো এখানে মিক্সড ইকোনমির জন্য বা উন্নয়নের জন্য তারা কি করে? যে প্রাইভেটকে ডাকছে যে তোমরা বিজনেস করো, সমস্ত কিছু করো, প্রফিট করো, সমস্ত কিছু করো, তোমাদের স্বাধীনতা রয়েছে, জিনিসপত্র কি বেচবে কি কিনবে। সঙ্গে সঙ্গে কি রয়েছে? প্ল্যান্ড ইকোনমিও রয়েছে। তাহলে এখানে প্ল্যান্ড ইকোনমিও বর্তমান, যে একদম সমাজের উচ্চ শ্রেণীর লোকজনের থেকে বেশি করে ট্যাক্স তোলো এবং সমাজের নিচু শ্রেণীর লোকের কাছ থেকে ট্যাক্সের পরিমাণ তুলতে হবে, কিন্তু কম তুলতে হবে। তাতে কি হয়? যারা বড় লোক, যারা বেশি পরিমাণে টাকা মানে ইনকাম করছে, আয় করছে, তার থেকে বেশি ট্যাক্স তুলে সরকার নানা রকম স্কিমের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে সমাজের নিচু শ্রেণীর মানুষদের মধ্যে একটা সামাজিক উন্নয়নের ব্যবস্থা করে দিচ্ছে বা তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে দেশের উন্নয়ন শুরু হয়ে যাচ্ছে। এখানে প্ল্যান্ড ইকোনমি চলে। তো তিনটে বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে আবার বলছি যে এখানে ব্যক্তিগত ইচ্ছা পুরোপুরি রয়েছে, ব্যক্তিগত সম্পত্তির মালিকানার পুরোপুরি রয়েছে। এখানে সরকারের মনিটরিং চলে না, এখানে সমস্ত কিছু সরকারের মনিটরিংয়ে চলে এবং সরকার ওই প্ল্যান্ড ইকোনমি মারফত দেশের উন্নয়ন করার চেষ্টা করে। আর এখানে সরকার তো আছেই, বেসরকারও প্রচুর আছে, বেসরকারি জিনিসপত্র প্রচুর রয়েছে এবং সেই বেসরকারির মধ্যে সরকারের কিছু কিছু নজরদারি রয়েছে এবং প্ল্যান্ড ইকোনমির মাধ্যমে দেশের মানুষজনের উন্নয়ন করার চেষ্টা করছে, সমতা বজায় রাখার চেষ্টা করছে। এবং এখানে প্রত্যেকটি মানুষের মানে উপভোক্তা এবং উপভোগকারী
বা যারা যোগান দিচ্ছে, প্রোডাকশন যারা করছে এবং যারা কনজামশন করছে, যারা তৈরি করছে এবং যারা জিনিস কিনছে, দুজনেরই কিন্তু স্বাধীনতা বর্তমান রয়েছে। যদি কেউ ব্যবসা করে, শুধু সোজা উদাহরণ দিয়ে বোঝাই আর কি, যে সিগারেট কোম্পানি যদি সিগারেট প্রোডাকশন করে, আবার সিগারেট প্রোডাকশন যারা ব্যবহার করছে, যারা খাচ্ছে তামাক, তাদেরকেও স্বাধীনতা দিচ্ছে। হ্যাঁ, একটা হয়তো ট্যাগমার্ক থাকে যেটা খারাপ, সেটা সরকারের উন্নয়ন করার জন্য, সোশ্যাল ওয়েলফেয়ার করার জন্য, পলিটিক্যাল সায়েন্সে বোঝাবো যে সোশ্যাল ওয়েলফেয়ার করার জন্য সরকার কিছু কিছু ভূমিকা নিয়ে থাকে, অ্যাওয়ার করে। তাছাড়াও কিন্তু স্বাধীনতা রয়েছে এখানে, যে তুমি যে ব্যবসাই করো না কেন ব্যবসা করতেই পারো, আবার যে কনজামশন করো না কেন, যে উপভোগ করো না কেন, জিনিসপত্র কেনাকাটি করে, স্বাধীনতাটা রয়েছে, ফ্রিডমটা রয়েছে। সেটা বোথ যে বিক্রি করছে এবং যে কিনছে, দুজনেরই কিন্তু। তো এটা গেল ক্যাপিটালিস্টিক, সোশ্যালিস্টিক, মিক্সড ইকোনমি। এটা কিসের বললাম? যে ইকোনমির সিস্টেমের ভাগ কিভাবে হচ্ছে বিভিন্ন দেশে সেটা। আগেরটা কি বললাম? প্রকৃতি, ইকোনমির নেচারের ওপর ডিপেন্ড করে 4টে ভাগ বুঝালাম। ঠিক আছে, ক্লিয়ার? পরেরটায় আসি। ইকোনমির বিভিন্ন সেক্টর অনুযায়ী তার আবার ভাগ রয়েছে। সেক্টর মানে অ্যাক্টিভিটিসের ওপর ইকোনমিকে ভাগ করা যায়। অ্যাক্টিভিটিস বলতে কি? দেখো, বিভিন্ন শ্রেণীর মানুষজন তো বিভিন্ন রকমভাবে তাদের জীবিকা নির্ভর করে বা আয় করে, ব্যয় করে। তো সেই বিভিন্ন কাজের জায়গাগুলোর ওপর নির্ভর করে, অ্যাক্টিভিটিসের ওপর নির্ভর করে ইকোনমিকে আবার ভাগ করা যায়। তাহলে কি বললাম? কিসের ওপর ভাগ করবো? এবার ডিভিশনটা করবো অ্যাক্টিভিটিসের ওপর। অ্যাক্টিভিটিসটা কি কি? ধরো, যারা একদম জমির ওপর নির্ভরশীল, তাদের সম্পত্তি বলে শুধু জমিটুকুই রয়েছে, তারা গায়ে গতরে খেটে দেবে, সেটা হচ্ছে একদম প্রাইমারি সেক্টর ইকোনমি বা প্রাথমিক সেক্টর, প্রাইমারি সেক্টর ইকোনমি। উদাহরণ দিতে পারি। উদাহরণটা হচ্ছে এগ্রিকালচার। উদাহরণটা কি? এগ্রিকালচার বা পশুপালন বা চাষ, কি বলবো, ওই অ্যানিম্যাল হাজবেন্ডারি, এগুলো হয়ে যাচ্ছে তোমার সব প্রাইমারি সেক্টর, যেটা জমি থাকলেই হলো, তোমাকে অন্য কিছুর ওপর ডিপেন্ড করতে হচ্ছে না, টাকা পয়সার ওপর ডিপেন্ড করতে হচ্ছে না, মানে প্রাইমারিলি বেসিক্যালি তোমাকে জমির ওপর, ল্যান্ডের ওপর নির্ভর করতে হচ্ছে। তো এই ধরনের যে ইকোনমি, যে সেক্টরটা, সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর। এদেরকে কি ধরনের লেবার বলা হয়? পরীক্ষায় কোশ্চেন আসে। যেহেতু এরা গায়ে গতরে খাটে, মানে নিজেরাই শ্রমিক মেনলি, তাই এদেরকে বলা হয় রেড কলার ওয়ার্কার্স। ঠিক আছে, এরপরের যেটা আসে সেটা হচ্ছে সেকেন্ডারি। এরপরেরটা কি? সেকেন্ডারি বা গৌণ ক্ষেত্র, সেকেন্ডারি সেক্টর। এরা কি করছে? ল্যান্ডের ওপর তো নির্ভরশীল বটেই, জমি তো লাগবেই, সঙ্গে সঙ্গে টাকাও লাগবে। যেমন ইন্ডাস্ট্রি, কোনো যদি ইন্ডাস্ট্রি করতে হয়, শিল্প করতে হয়, তাহলে শিল্প করতে শুধু টাকা তো লাগে না, জমিও দরকার। একটা কারখানা করতে হলে কি দরকার? জমি এবং টাকা, টেকনোলজি দুটোই দরকার। তো টাকা ছাড়া টেকনোলজি আসবে না, মেশিনপত্র আসবে না, লেবার আসবে না। তো এই ইন্ডাস্ট্রি সেক্টর যেগুলো আছে, সেইগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্টর, যেখানে ল্যান্ডও লাগবে, মানিও লাগবে। এটা কি লাগবে? শুধুমাত্র মেনলি লাগবে ল্যান্ড। এখানে মেন কি লাগবে? ল্যান্ড কাম মানি, বোথ লাগবে। এই ধরনের যে সেক্টর, গৌণ ক্ষেত্র বলছি, সেকেন্ডারি সেক্টর, তার উদাহরণ তো ইন্ডাস্ট্রি বললাম। এবং এই ধরনের যারা এখানে কাজকর্ম করে, তাদেরকে বলা হয় ব্লু কলার ওয়ার্কার। কি বললাম? ব্লু কলার। এদেরকে বলা হয় রেড কলার, আর এদেরকে বলা হয় ব্লু কলার। তোমাদের পিডিএফে সমস্ত নোটসে ক্লিয়ার করে বলে দেওয়া আছে, আমি জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট অ্যান্ড লাস্ট, টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টর, টারশিয়ারিটা কি? টারশিয়ারিটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র বা মেনলি সার্ভিস সেক্টরকে বোঝায়। সেবা ক্ষেত্র। সেবা ক্ষেত্র কি? আমাদের যে কল সেন্টার বলো, আমাদের যে ইনফরমেশন বলো, দেয়া নেওয়া হচ্ছে সমস্ত কিছু, আমাদেরকে বলো যে অ্যাম্বুলেন্স পরিষেবা, সমস্ত কিছু, শিক্ষাক্ষেত্র, এই যে তোমরা অনলাইনে পড়াশোনা করছো, এই যে সেবাটা করা হচ্ছে, এই সেবা ক্ষেত্র সমস্ত কিছুই কিন্তু টারশিয়ারি সেক্টর বা আইটি, ইনফরমেশন টেকনোলজি, পুরোটাই কিন্তু এই সার্ভিস সেক্টর বা টারশিয়ারি সেক্টরের উপর ডিপেন্ড করছে।
ঠিক আছে, তো সার্ভিস সেক্টর বা সেবা ক্ষেত্রটা মেনটেন করে টারশিয়ারি সেক্টরকে। টারশিয়ারি সেক্টর দ্বারা সেবা ক্ষেত্র হলো, এবং এদের জন্য যে লেবার তাদেরকে বলা হয় পিঙ্ক কলার, এদেরকে বলা হয় পিঙ্ক কলার লেবার। ঠিক আছে, তাহলে এদেরকে রেড কলার লেবার বলা হয়, এদেরকে বলা হয় ব্লু কলার লেবার, এদেরকে বলা হয় পিঙ্ক কলার লেবার। ঠিক আছে, টারশিয়ারি সেক্টরের আবার বিভিন্ন স্তর অনুযায়ী এদেরকে আবার দুভাগে ভাগ করা যায়। টারশিয়ারি সেক্টরকে আমি আবার দুভাগে ভাগ করতে পারি। দুভাগে ভাগটা কি? একটা হচ্ছে কোয়াটারনারি আর একটা হচ্ছে কুইনারি। একটা কোয়াটারনারি আর একটা হচ্ছে কুইনারি। কোয়াটারনারিটা কি? যারা ধরো টেকনোলজিকের ওপর ডিপেন্ড করছে, যারা ধরো স্কিলের ওপর ডিপেন্ড করছে, প্রোডাকশন করছে, সেটা হচ্ছে কোয়াটারনারি টারশিয়ারি সেক্টর। কীরকম? ধরো একটি ছেলে ইঞ্জিনিয়ারিং করেছে, ইঞ্জিনিয়ারিং করার পর সে একটা কোম্পানিতে সে অ্যাপস বানাচ্ছে, মানে অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপস বানাচ্ছে বা একটা ওয়েবসাইট তৈরি করছে। তোমার টেকনোলজিকে বুদ্ধিকে সে ইমপ্লাই করছে, সে সেখানে সার্ভিস করছে, সেবা ক্ষেত্র করছে। তো যে বুদ্ধিকারী টেকনোলজি দিয়ে যে কাজকর্ম করবে, মানে ইঞ্জিনিয়ার শ্রেণীটা আর কি, সেই ইঞ্জিনিয়ার শ্রেণীটা হচ্ছে কোয়াটারনারি সেক্টর। যারা স্কিলের ওপর ডিপেন্ড করে কাজকর্ম করে, গায়ে গতরে সেরকমভাবে খাটে না, সেটা হচ্ছে কোয়াটারনারি টারশিয়ারি সেক্টর। তো এই ধরনের যারা ওয়ার্কার, যারা লেবার, তাদেরকে বলা হয় হোয়াইট কলার জব। হোয়াইট কলার, এই যে কলার, হোয়াইট কলার জব। তাহলে এটা হচ্ছে রেড কলার জব, এটা হচ্ছে ব্লু কলার জব, এটা হচ্ছে পিঙ্ক কলার জব, এটা হচ্ছে হোয়াইট কলার জব। বুদ্ধিটাকে বেশি করে ইউজ করে। আর ওই ধরনের ইঞ্জিনিয়ার যারা পোষে, মানে যেসব কোম্পানি রয়েছে, তাদের হয়তো এটা আরও বুদ্ধি বেশি করে কাজ করায় যে এই সময় এই ধরনের অ্যাপ্লিকেশন করলে, এই ধরনের ওয়েবসাইট বানালে আরও বেশি করে প্রফিট হবে। ওদের যে চিন্তাভাবনাটা সেটা হচ্ছে কুইনারি সেক্টর, কুইনারি টারশিয়ারি সেক্টর। তো এদেরকে বলা হয় গোল্ডেন কলার জব। ঠিক, তাহলে কি কি ভাগ করতে বললাম? যে অর্থনীতির অ্যাক্টিভিজমের ওপরে, অ্যাক্টিভিটিসের ওপর আমরা আগে ভাগ করতে পারি প্রাইমারি সেক্টর বা প্রাথমিক ক্ষেত্র। সেটা হচ্ছে একদম যেখানে প্রাথমিকভাবে ল্যান্ডের ওপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর বা রেড কলার। যেটা তোমার জমি এবং অর্থ দুটোর ওপর নির্ভর করে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ঠিক আছে, সেই ইন্ডাস্ট্রি বা শিল্পক্ষেত্র, সেটা হচ্ছে ব্লু কলার লেবার। দেন টারশিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর, ঠিক আছে, সেটা হচ্ছে পিঙ্ক কলার জব। টারশিয়ারি সেক্টরকে আবার ভাগ করতে পারি যারা আর কি মস্তিষ্ক বা টেকনোলজি বা স্কিলের ওপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কোয়াটারনারি সেক্টর বা তাকে বলা হয় হোয়াইট কলার জব। এবং এদের যারা মাথা, এদের যারা পরিচালনা করে একটু উচ্চমানের, তারা যাতে আরও যে টেকনোলজির যে প্রোডাকশন হচ্ছে সেইটা যারা দেখভাল করছে, সেটা হচ্ছে কুইনারি সেক্টর। বা এটা হচ্ছে দেশের একদম প্রথম শ্রেণীর অ্যাপেক্স, মানে চূড়ায় যারা বসে থাকে মাথায়, সেই সব লোকজন হচ্ছে গিয়ে গোল্ডেন কলার জবের প্রফেশনের মধ্যে পড়ছে। ক্লিয়ার? তাহলে ইকোনমিকে কী কীভাবে ভাগ করতে পারলাম? ইকোনমিকে ভাগ করতে পারলাম আমরা একটা অ্যাক্টিভিটিসের ওপর, একটা বললাম নেচার, প্রকৃতির ওপর, যে কোনটা ক্যাপিটালিস্টিক, কোনটা সোশ্যালিস্টিক, কোনটা মিক্সড ইকোনমি, এবং আর একটা ভাগ করতে পারলাম অর্থনৈতিক টাইপসের ওপর, সেটা হচ্ছে সিম্পল, ক্লোজড, কমপ্লেক্স অ্যান্ড ওপেন। ক্লিয়ার এইটুকু? এছাড়া অর্থনীতি বা ইকোনমির কতগুলো টপিক রয়েছে, টপিক বা সাবজেক্টস রয়েছে। সাবজেক্টগুলো কি কি? ধরো আমার যে জিনিসটা দরকার, সে দরকার অনুযায়ী আমার একটা ডিমান্ড বা চাহিদা থাকবে। সে চাহিদাটাই হচ্ছে আমরা ইকোনমিক্সের ভাষায় কি বলি? ডিমান্ড বা চাহিদা। ঠিক, চাহিদা যখন হবে তখন সেই জিনিসটার উৎপাদন দেখবো, আমরা তৈরি করতে হবে আমাকে। দ্যাট মিনস প্রোডাকশন বা কি বলবো, উৎপাদন। যখন যোগান হবে
উৎপাদন হবে, চাহিদা হবে, সেটা আমরা গ্রহণ করব, গ্রহণ করে ভোগ করব। দ্যাট মিন্স কনজামশন। বা ভোগ। যখন আমরা উৎপাদন করব তো আমরা একা তো খাবো না। ধরো আজকে আমার বিরিয়ানির প্রয়োজন পড়েছে, তো বিরিয়ানি চাহিদা পড়লাম, বিরিয়ানির দরকার পড়লো, তো বিরিয়ানি খুঁজতে গেলাম, উৎপাদন হলো, কোনো দোকানে হোক, বাড়িতে তৈরি করলাম, উৎপাদন হলো। বিরিয়ানি যখন তৈরি হলো তখন আমিও খেতে পারি, তা আমি নিজে উপভোগ করছি, কনজামশন। অথবা সবাইকে নিয়ে খাচ্ছি, সেটা হচ্ছে যখন সবাইকে নিয়ে খাবো তখন প্রত্যেককে কী করব, ভাগ করে দেব। ভাগটাকে কি বলা হয়, বন্টন বা ডিস্ট্রিবিউশন। অথবা যখন আমি উৎপাদন করছি বা যদি ওখান থেকে কিছু কিনে নিয়ে আসি, তার বদলে কি করবো, টাকা দেব, বিনিময় করবো টাকাটা। দ্যাট মিন্স এক্সচেঞ্জ বা বিনিময়। ঠিক। এবং এই সব পড়া থেকে কি পাওয়া যাবে, যদি বৃহৎ আকারে ভাবি তাহলে আমার একটা আয় হতে পারে বা ব্যয় হতে পারে। কারণ যদি কোনো কিছু, ধরো বিরিয়ানিটাই যে উৎপাদন করছে সে তো বিক্রি করছে, তো যখন বিক্রি করে তার তো কিছু ইনকাম হচ্ছে, টাকা আসছে, তার আয়। আর যে কিনছে বিরিয়ানিটা তার ব্যয় হচ্ছে। তার মানে এখানে আয় ব্যয়ের হিসাব রয়েছে। তো এটা যদি পুরো দেশের ক্ষেত্রে বোঝায়, দেশের প্রত্যেকটা ক্ষেত্রে বোঝায়, তাহলে কি বোঝায়, সারা দেশের আয় ব্যয়ের হিসাব। সেটা হয়ে যায় পাবলিক ফিনান্স। এখানে দেশ বলতে গভর্নমেন্ট ওরমভাবে লেখা হয় না, অর্থনীতি ভাষাতে দেশ বলতে পাবলিক বোঝায়, তো এটাই হয়ে যায় পাবলিক ফিনান্স। ক্লিয়ার? তো 6খানা পয়েন্ট হচ্ছে ইকোনমির টপিকস: ডিমান্ড, প্রোডাকশন, কনজামশন, ডিস্ট্রিবিউশন, এক্সচেঞ্জ অ্যান্ড পাবলিক ফিনান্স। ক্লিয়ার এটুকু? তাহলে আজকে ক্লাস থেকে আমরা কি কি জিনিস জানতে পারলাম যে ইকোনমি শব্দটার উৎপত্তি থেকে ঐকোনমিয়া, যেটা গ্রিস দেশে হতো, সেটা প্রচলনটা কে করেছিল, অ্যারিস্টটল। সাইমালটেনিয়াসলি ইন্ডিয়াতে করেছিল কে, কৌটিল্য, অর্থশাস্ত্র বইটাতে। পরবর্তীকালে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছিল। কিন্তু এই যে পুরো জিনিসটা তোমরা বুঝলে, সেটা কি, সেটা হচ্ছে এক একজনের তো চাহিদা এক এক রকম হয়। আজকে যদি কোনো মানুষ, কেউ যদি বিরিয়ানি খেয়ে সুখ পায়, কেউ যদি আবার ভাবতে পারে যে না আমি 5 স্টার হোটেলে যাবো, তার মানে এক একজনের পছন্দ এক এক রকম। তাহলে এক কথায় এই গোটা বিষয়টাকে নিয়ে আমরা কি ডেফিনেশন করতে পারি, যে ইকোনমিক্স ইজ নাথিং বাট এ চয়েসেস। ক্লিয়ার? ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ চয়েসেস। পরবর্তী দিনগুলোতে আরও ডিপি ঢুকে প্রত্যেকটা টপিক বোঝাবো। পরের দিনের ক্লাসে তোমাদের পাবলিক ফিনান্স শুরু করে, যাতে পুরোটা জিনিসটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, পুরো কেসটা ক্লিয়ার হয়ে যায়। তো পুরো ক্লাসটা দেখবে, নোট ডাউন করবে, আবার বলছি, এবং পিডিএফটা মন দিয়ে পড়বে, এবং সঙ্গে সঙ্গে যে ক্লাসগুলো দেবো, পরবর্তীতে যে কোশ্চেন অ্যান্সার করাবো, সেখানে ক্ল্যারিটি চলে আসবে। চলো, বেস্ট অফ লাক।